আমন্ত্রণ সন্ধ্যার টিভি সংবাদে সঙ্গে আছে আমি রিয়াদ হাসান। শুরুতেই জানাবো শিরোনাম। মধ্যরাতে শেষ হচ্ছে খুলনা সিটি নির্বাচনের প্রচারণা। প্রধান দুই মেয়র প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ, ছড়াচ্ছে উত্তাপ। গাজীপুরে ভোট ২৬ জুন। নির্বাচনকে ঘিরে খুলনা মহানগরীতে সরকার দলীয় লোকজন জড়ো করা হচ্ছে, দাবি ব্যারিস্টার মওদুদের। ভোট কারচুপির আশঙ্কা রিজভী। বর্তমান সরকারের অধীনে দেশ পরিচালনায় প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়াবে। উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কোটা বাতিলের প্রজ্ঞাপন না দিলে সারা দেশে ক্লাস ও পরীক্ষা বর্জনের হুমকি শিক্ষার্থীদের। আন্দোলনের হুমকি সমীচীন নয় বললেন কাদের। মধ্যরাতে শেষ হচ্ছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। তাই শেষ মুহূর্তে বিরামহীন গণসংযোগে ব্যস্ত মেয়র প্রার্থীরা। আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী ভোটারদের মন জয় করতে ঘুরছেন নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও অলিগলিতে। এদিকে শেষ দিকে এসেও প্রার্থীদের অভিযোগ আর পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনী এলাকায় ছড়াচ্ছে উত্তাপ। বিএনপি প্রার্থীর অভিযোগ, ভোট ডাকাতির সব প্রস্তুতি শেষ করেছে সরকার। আর আওয়ামী লীগের অভিযোগ, নির্বাচনকে বিতর্কিত করতে চায় বিএনপি। খুলনা থেকে আরও জানাচ্ছেন মায়নুল শোভন, ক্যামেরায় ছিলেন মজনু হোসেন। প্রচারণার শেষ দিন, তাই প্রার্থী ও সমর্থকদের বিরামহীন ছুটে চলা। উদ্দেশ্য ভোটারদের মন জয়। কারো মধ্যেই ক্লান্তির রেশ নেই। প্রায় ৫ লাখ ভোটারের খুলনা মহানগরীতে আওয়ামী লীগ ও বিএনপি মেয়র প্রার্থী দুজনেরই রয়েছে বড় ধরনের জনপ্রিয়তা। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নিতে শেষবারের মতো প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি। জলাবদ্ধতা, মাদক সমস্যা সহ সব সমস্যা সমাধানের আশ্বাস দিতে কাকডাকা ভোট থেকেই ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। তবে প্রচারণার শেষ দিন গণসংযোগের চেয়েও বেশি গুরুত্ব পেয়েছে প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে অভিযোগ। বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশই এখনো তৈরি করতে পারেনি কমিশন। ফিরে আসুন জনগণের কাতারে, জনগণের প্রত্যাশা পূরণে বিবেক হিসেবে কাজ করুন। আমি কালিশপুর, দৌলতপুর অঞ্চলের যে খবর পাচ্ছি, এই দুইটি এলাকায় সীমাহীন ভোট ডাকাতি এবং সন্ত্রাস হবে। তবে বিএনপির অভিযোগকে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হিসেবে দেখছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তার মতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ পুরোপুরি বিদ্যমান আছে খুলনা নগরীতে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। ওনারা শুরু থেকেই ওনাদের একই কথা, অর্থাৎ ওনারা এটাকে একটা জাতীয় সৃষ্টি করে এই নিচের নির্বাচনকে একটা বিতর্ক সৃষ্টি করে সরকার এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট করে ওনারা একটা ফয়দা লড়তে চায়। অর্থাৎ আমি মনে করি ওনার এই বিভিন্ন যে এই কদিন ধরে শেষ যে সমস্ত কথা বলছে এর একটাও সত্য না। এদিকে শেষ দিনে প্রচারণা চালিয়েছেন জাতীয় পার্টির প্রার্থীও। তার মতে নির্বাচন আয়োজনে শান্তিপূর্ণ পরিবেশে কোনো ঘাটতি নেই। প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি রিটার্নিং অফিসারের। এই সময় কোনো সভা সমাবেশ, শোভাযাত্রা, ভোট চাওয়া এগুলো করা যাবে না। যদি কোনো গোষ্ঠী, গ্রুপ, কোনো প্রার্থী তার পক্ষে কোনো লোকজন এই ধরনের ভোট এই নির্দেশনা অমান্য করে, তাহলে সেক্ষেত্রে বিধিমালা অনুযায়ী বলা হয়েছে ন্যূনতম ৬ মাস এবং অনধিক ৭ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে এরই মধ্যে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে খুলনা মহানগরে। খুলনা মহানগরীতে মেয়র প্রার্থীদের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যক্তি ইমেজের বড় একটি প্রভাব পড়বে এবারের নির্বাচনে। তাই তো প্রচারণার শেষ দিনে এসে সেই ব্যক্তি ইমেজের বিষয়টি ভোটারদের সামনে তুলে ধরেছেন প্রার্থীরা। তবে একেবারে নির্বাচনের আগ মুহূর্তে এসে নগর জুড়ে চলছে ভোটের হিসেব নিকাশের নানা সমীকরণ। মাইনুল শোভন, এসএটিভি, খুলনা। খুলনা সিটির নির্বাচনে এবার 2টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। তবে এ সম্পর্কে কোনো ধারণা না থাকায় ভোটার ও প্রার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ইভিএম নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ থাকলেও নির্বাচন কমিশন এই বিভ্রান্তি দূর করতে এখনও কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি। তবে দ্রুত সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন করে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা সম্ভব বলে জানিয়েছে নির্বাচন কমিশন। খুলনা থেকে সুনীল দাসের প্রতিবেদন। খুলনা সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে নানা অভিযোগ তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন। এ সময় রিজভী আহমেদ জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বিএনপি। অপরিণামদর্শী সিদ্ধান্তের জন্য সরকার ও প্রধানমন্ত্রীকে কঠিন খেসারত দিতে হবে। তিনি অভিযোগ করেন, সরকারি দল ও প্রশাসনের লোকজন বিএনপির প্রার্থীর এজেন্টদের ভয়ভীতি দেখাচ্ছে। নির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন রিজভী আহমেদ। নির্বাচন এলাকায় ভোটারদের মধ্যে এক ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীনদের দাপটে খুলনা মহানগর জুড়ে এখন শুধুই
আতঙ্ক আর ভয়ের পরিবেশ। এদিকে শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, খুলনা সিটি নির্বাচনে বিজয়ী হতে সরকার প্রশাসনের লোকদের ব্যবহার করছে। বিভাগীয় সমন্বয় কমিটি বলে কোনো কমিটি থাকতে পারে না, এটা আইন বহির্ভূত, সংবিধান বহির্ভূত। এটা হচ্ছে শুধুমাত্র যাতে সিদ্ধান্ত নিতে পারে নির্বাচনটার ফলাফল কি হবে। প্রেস ক্লাবে আলাদা আলোচনায় ব্যারিস্টার মওদুদ আহমদ খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। খুলনা সিটি নির্বাচনে ভোট কারচুপির চেষ্টা হলে বিএনপি কঠোর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। কিন্তু খুলনাকে তারা টার্গেট করেছে, আমাদের কাছে খবর আছে সাদা পোশাকে এজেন্টদের পাঠানো হচ্ছে, কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভর্তি করবে ভুয়া ভোট দিয়ে, জোর করে হলেও খুলনা জয়লাভ করেছে বলে দেখানোর চেষ্টা করবে। স্যাটেলাইট তৈরিতে নানা অনিয়ম হয়েছে দাবি করে ভবিষ্যতে এর জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। কত অর্থ অপচয় হয়েছে। মঞ্জুর মিলন, এসএটিভি, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম মঞ্জুর মিলনের প্রতিবেদনটি। আমরা খুলনা সিটিতে এবার দুটি কেন্দ্রে যে ইভিএম প্রয়োগ করা হবে সেই রিপোর্টটি আমরা এখন দেখে নেব। খুলনা সিটি কর্পোরেশনের 24 ও 27 নম্বর ওয়ার্ডের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, পিটিআর জসিমউদ্দিন হোস্টেল ও শেরেবাংলা রোডের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবার ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 1099 জন পুরুষ এবং পিটিআই জসিমউদ্দিন হোস্টেল কেন্দ্রে 1879 জন নারী ভোটার এ পদ্ধতিতে ভোট দেবেন। তবে আগে এ পদ্ধতিতে ভোট না দেয়া এবং ধারণা না থাকায় এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন ভোটাররা। বুঝবো না কোন যাবে, আল্লাহ পাকই জানে। বাংলাদেশের ভোটাররা ওই লেভেলে পৌঁছায়নি যে এইটাকে স্মুথলি হ্যান্ডেল করবে। এটা আরো উন্নত মান হয়েছে, মানে এটাই আমাকে সুবিধা হয়েছে। একটা ভোটের পর আর অধিক ভোট দেওয়ার কোনো লাইন নাই। মেয়র প্রার্থীদের মধ্যেও ইভিএম পদ্ধতি নিয়ে বিভ্রান্তি রয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী ভিন্ন মত দিয়েছেন। ইভিএম সম্পর্কে আমাদের ভোটারদের এ সম্পর্কে তাদের কোনো ইনফরমেশন নাই, তারা জানে না ইভিএম। এবং ইভিএম সম্পর্কে দেশে দেশে যে বিতর্ক আছে, আমরা বিতর্কিত কোনো বিষয়কে এখানে না দেওয়ার জন্য বলেছিলাম। আমরা তো পিছিয়ে যাব না, আমরা সামনের দিক যাব। অর্থাৎ নূতন টেকনোলজি, নূতন যে আমাদের ডিজিটাল আমরা হয়েছি, অর্থাৎ সেটা শুধু মুখে বললে হবে না, সেটা কার্যক্ষেত্রে সব জায়গায় সেই ব্যবস্থা নিতে হবে। তবে ইভিএম পদ্ধতি যুগোপযোগী হওয়ায় এর পক্ষে বিশেষজ্ঞরা। প্রধান সুবিধা বা বৈশিষ্ট্য হলো এই যে একজন ভোটারকে তার বায়োমেট্রিক ফিচার অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাকে শনাক্তকরণ করা হয়, ফলে একজন ভোটারের ভোট অন্য কারো দেওয়ার সুযোগ নেই। এই মেশিনটি ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে অটোমেটিক রেজাল্ট শিট ক্রিয়েট করবে, ফলে ভোট গ্রহণের শেষে হওয়ার অল্প সময়ের মধ্যেই ওই কেন্দ্রের রেজাল্ট ঘোষণা করা যাবে। বিভ্রান্তি এড়াতে দ্রুততার সাথে ইভিএমে প্রতীকী ভোটিং সহ সকল ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন রিটার্নিং অফিসার। মাত্র দুটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হচ্ছে। এই দুটি কেন্দ্রে আমাদের মোট বুথ সংখ্যা রয়েছে 10টি। সেই স্পটে গিয়ে ইভিএম সম্পর্কে কিভাবে ভোট দিবে সেভাবে তাদেরকে প্রত্যেকটা ভোটারকে সন্তুষ্ট করা হবে, তাদেরকে জানানো হবে যে ভোট প্রদান পদ্ধতি এই। খুলনা সিটিতে আগামী 15 মে নির্বাচনে মোট ভোটার 4,93,454 জন। সুনীল দাস, এসএটিভি, খুলনা। সুপ্রিয় দর্শক, এবারে আমরা চলে যাব খুলনা নিউজ পয়েন্টে। সেখানে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। সেখানে সিটি নির্বাচন নিয়ে আলোচনার জন্য আছেন খুলনার জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন সাব্বির, মহানগর জাতীয়তাবাদী দলের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম এবং মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক MDA বাবুল রানা। ধন্যবাদ রিয়াদ। কেসিসি ভোট বিশ্লেষণের প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি খুলনার ব্যুরো স্টুডিও থেকে। আমি মিজান আহমেদ, আর আমাদের সাথে এই মুহূর্তে আলোচনার জন্য রয়েছেন MDA বাবুল রানা, যিনি যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলার। আপনারা তো এবার নির্বাচনে 31টি ইশতেহার ঘোষণা করেছেন খুলনার উন্নয়নের বিষয়ে। সেই 31টি ইশতেহারের মধ্যে যদি মেয়র প্রার্থী হন, কোন কাজটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন, কোনটা প্রথমে করবেন? ধন্যবাদ আপনাকে। মাননীয় মেয়র প্রার্থী আলহাজ তারুদ্দুল খালেক সাহেব ইতিপূর্বে মেয়র ছিলেন, উনি যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছেন সেই আলোকে উনি এবারে ইশতেহার দিয়েছেন। এই ইশতেহারে আমাদের সর্বপ্রথম
নগরীর জলাবদ্ধতা এবং ড্রেনেজ সমস্যা, এটাই কিন্তু প্রাথমিক প্রথম স্তরে প্রথম কাতারেই উনি এটা নিয়েছেন। এটা করতে হবে, কারণ খুলনা মানুষ জলাবদ্ধতার ক্ষেত্রে চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে। প্রায়োরিটির ক্ষেত্রে এইটাই উনি প্রথম দেবেন। ধন্যবাদ আপনাকে। আপনাদের ইশতেহারের 28 নম্বরে আপনারা বলেছেন খালিশপুর ও রূপসা শিল্পাঞ্চলের উন্নয়ন, বন্ধ হওয়া কলকারখানা চালু এবং নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের পাশাপাশি ব্যবসা বাণিজ্যে আগের কর্মচাঞ্চলে ফিরে আসবেন। কেসিসির কর্মপরিধি সম্পর্কে যতটুকু আমরা জানি, কেসিসির আওতার বাইরে গিয়ে এই যে ইশতেহার, যে বিষয়টিকে বাস্তবায়নে সরকার হিমশিম খাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে বাস্তবায়ন করবেন? দেখেন, এখানে কিভাবে করবে পরিকল্পনা যিনি মেয়র হন উনি কিন্তু গ্রহণ করেন, সরকার করে দেয় না, নিজের করতে হবে। সেই ক্ষেত্রে ওনার পূর্ব অভিজ্ঞতা আছে। এটা কিভাবে এক্সপেক্ট করে আরো কাঠামোগতভাবে এটা সুন্দরভাবে মোল্ড করা যায়, সেই আঙ্গিকে কিন্তু আমাদের ইশতেহারে সেটাকে সন্নিবেশিত করা হয়েছে। আচ্ছা, শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণায় পাল্টি অভিযোগ চলছে, অন্যরা বলছে যে আসলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই, আপনাদের মতামত কি? আমি এই প্রসঙ্গে বলতে চাই যে আমি এই নৌকার মেয়র প্রার্থী আলহাজ আব্দুল খালেকের আমি নির্বাচন পরিচালনা করার যুগ্ম আহ্বায়ক। আমি দীর্ঘদিন এই নির্বাচনে এই কাজ করছি। আমি প্রত্যক্ষভাবে আমি এই মানুষের সোয়ালের সাথে মিশেই কিন্তু কাজ করছি। জনগণ কিন্তু আমি তাদের সাথে কথা বলেছি। এই পর্যন্ত আপনারা কি বলতে পারবেন যে খুলনা শহরে দৃশ্যমানে কোনো গন্ডগোল ফেসাদ হোড় হাঙ্গামা কোথাও হয়েছে? কোন পত্রিকায় মিডিয়াতে কিসেভাবে কি এসেছে? আসে নাই। একাধিকভাবে এই মেয়র প্রার্থী মঞ্জুর সাহেব উনি কমপ্লেন করতেছেন যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নাই, সেনা প্রশাসন দরকার, সেনা মোতায়েন করতে হবে। এরকম কোন পরিবেশ এখন কিন্তু খুলনা শহরে বিরাজমান নাই। আমি আমার জানার মধ্যে খুলনা শহরের যে অবস্থান, নির্বাচন অবস্থান একটা সুষ্ঠু অবস্থানের মধ্যে দিয়ে কিন্তু নির্বাচন পরিচালিত হচ্ছে। ওনারা বলছেন ওনাদের অনেক কর্মী গ্রেপ্তার হয়েছে। প্রশাসন বলছে তাদের গ্রেপ্তার করে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের ভিত্তিতে মামলা ওয়ারেন্ট থাকতে আছে। খুলনা শহরে এটা স্বাভাবিক, একটা শহরে এরকম থাকতেই পারে। সেটা গ্রেপ্তার হচ্ছে, উনি এটা যদি নির্বাচনের আঙ্গিকে নিয়ে এসে কথা বলতে চান, এটা সঠিক হবে না। ধন্যবাদ এমডি বাবুল রানা এসিটিভি কে সময় দেওয়ার জন্য। আমরাও আপনার মতো আশাবাদী হতে চাই। আমরাও চাই যে ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের সাংবিধানিক অধিকারটি প্রয়োগ করবে 15 মে নির্বাচনে। রিয়াদ, ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। দর্শক, এতক্ষণ দেখছিলাম খুলনা সিটি নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন। সহকর্মী মিজান আহমেদ এবং এমডি বাবুল রানা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী 26 জুন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের নতুন দিনক্ষণ ঠিক করেছে নির্বাচন কমিশন। বিকেল 4:15টার দিকে কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান। এর আগে বিকেল 3টায় নির্বাচন কমিশন ভবনে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে সচিব সহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন। সিটি নির্বাচনের প্রচারণা চালানো যাবে 18 জুন থেকে। তবে সেখানকার জন্য নতুন করে কোনো তফসিল ঘোষণা করা হয়নি। আগের প্রার্থীরাই ভোটে অংশ নেবেন। সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজের রিট আবেদনে 3 মাসের জন্য ভোট স্থগিত করে হাইকোর্ট। পরে সেই স্থগিতাদেশ বাতিল করে 28 জুনের মধ্যে ভোট গ্রহণের নির্দেশ দেয় আপিল বিভাগ। বর্তমান সরকারের অধীনে রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বাহিনীকে দেশের সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে দেশের সুনাম বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ বাড়ছে বলেও জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। ও সার্বভৌমত্ব রক্ষাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়তা করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। সামরিক বাহিনীটি স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে যুক্ত করল ক্যান্সার সেন্টার। ঢাকা সেনানিবাস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে সেনাবাহিনীর 27টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে তিনি যুগের সাথে তাল মেলাতে সেনাবাহিনীর উন্নয়নে তাঁর সরকারের নেয়া উদ্যোগের চিত্র তুলে ধরেন। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন সশস্ত্র বাহিনী আমরা গড়ে তুলতে চাই। আমার কাছে দাবি করা হয়েছিল যে তারা দুপুরে ভাত খেতে দেওয়া হয় না, রুটি খেতে দেওয়া হয়। স্বাভাবিকভাবে আমি কথা দিয়েছিলাম, আর যতদিন পর্যন্ত আমি সেনা সদস্যদের জন্য ভাতের ব্যবস্থা করতে না পারবো, আমি নিজেও দুপুরে ভাত খাবো না। আমি ভাত খাইনি। বিশ্ব দরবারে দেশের সুনাম ছড়িয়ে দিতে নিজ দায়িত্বের কথা মনে করিয়ে দেন শেখ হাসিনা। মিয়ানমারের সাথে ইতিমধ্যে আমরা আলাপ আলোচনা চালিয়েছি, তারা সবই স্বীকার করে যে নিয়ে যাবে, কিন্তু কার্যকর কোনো কিছু করা হচ্ছে না। তবে আন্তর্জাতিক চাপও বাড়ছে এবং বাংলাদেশকে
সারা বিশ্বের সকলেই এখন সমর্থন জানাচ্ছে। আমাদের সরকার সর্বদাই জনগণের সেবক হিসেবে দেশ পরিচালনা, যখনই সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়াবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং পবিত্র সংবিধান এবং দেশ মাতৃকা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, কোনো প্রেসক্রিপশন দিয়ে দেশ পরিচালনা না করে সার্বিকভাবে জনগণের উন্নয়নে আওয়ামী লীগ কাজ করে। তো এক একটা প্রতিষ্ঠান সেটাকে ধ্বংস করাটা তো সমাধান না, এখানে মাঝে মাঝে সমস্যা হয়, কারণ এই সমস্ত প্রেসক্রিপশন আসে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে। তো আমাদের পূর্বে যারা ক্ষমতায় ছিল, তো আমি এটুকু বলতে পারি আমার আগে যারা ছিল তারা ওই প্রেসক্রিপশন শুনলেই তাদের মাথা খারাপ হয়ে যেত, ওটাই কার্যকর করতো। আর আমার কথা ছিল যে কিভাবে এটাকে লাভজনক করা যায়, আমরা সেই কাজটাই করব। আমরা রাজনীতি করি জনগণের সেবা করার জন্য, জনগণের কল্যাণের জন্য। ভোট দেওয়া এটা মানুষের অধিকার। আমি যত উন্নয়ন করি, কেউ যদি পছন্দ না হয় ভোট দেবে, কেউ দেবে না, কিন্তু সেই জন্য মানুষের এই সেবাটা কেন বন্ধ হবে? মহাকাশে স্যাটেলাইট পাঠানোর মাধ্যমে জলস্থল সহ আকাশে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হয়েছে বলেও দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মাহমুদুল হাসান, এসটিভি, ঢাকা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। নীলফামারীর সৈয়দপুরের বাংলা হাই স্কুল মাঠে সকালে জাতীয় যুব সংহতির জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। এ সময় এরশাদ বলেন, জাতীয় পার্টি আগের চেয়ে অনেক শক্তিশালী। আগামী জাতীয় নির্বাচনে এককভাবে অংশ নিতে প্রস্তুত জাতীয় পার্টি। জানান ৩০০ আসনেই তার দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভবিষ্যতে কি হয় আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমরা বলতে পারি আমরা সংগঠিত হয়েছি, শক্তিশালী হয়েছি, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মধ্যে যোগ্যতা অর্জন করছি। মানুষের মনের অবস্থা আমি জানি। আমরা তো এখন বিরোধী দল আছি না, মহাজোটে নাই। আমরা ভবিষ্যৎ রাজনীতি কি হবে বলতে পারবো না, তবে আমরা এখন মহাজোটে নাই, আমরা বিরোধী দল আছি। কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হলে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী পার্লামেন্টে কোটা বাতিলের বিষয়ে কথা বলার পর এ বিষয়ে গেজেট প্রকাশের জন্য আন্দোলনের হুমকি সমীচীন নয়। বিস্তারিত এম এ নাসেরের প্রতিবেদনে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা 11:30টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, কার্জন হল, হাইকোর্ট, মৎস্য ভবন হয়ে শাহবাগে প্রবেশ করে। এক পর্যায়ে বৃষ্টির মধ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয় তাদের বিক্ষোভ মিছিল। পরে টিএসসিতে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার 32 দিন পার হলেও এখনও প্রজ্ঞাপন হয়নি। প্রজ্ঞাপন জারি না হলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। যদি আজকে 5টার মধ্যে প্রজ্ঞাপন জারি না করা হয়, তাহলে আগামীকালকে সকাল 10টা থেকে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন এবং ছাত্র ধর্মঘট চলবে। অন্যদিকে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষার্থীদের ধৈর্য ধরার পরামর্শ দেন। কোটা সংস্কার নিয়ে আন্দোলন করে ক্লাস পরীক্ষা বর্জন করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রাইম মিনিস্টার পার্লামেন্টে যা বললেন সেটা আবার গেজেট প্রকাশের জন্য আন্দোলনের হুমকি, এটা বোধ সমীচীন হচ্ছে না। আমি ছাত্র সমাজকে বলবো, তাদের ন্যায়সঙ্গত দাবির ব্যাপারে সরকার খুবই সহানুভূতিশীল এবং সরকার সক্রিয়। গত 9 এপ্রিল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করে কোটা সংস্কার আন্দোলন স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারীরা। এম এ নাসের, এসএটিভি, ঢাকা। এদিকে কোটা বাতিলের প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে রাজশাহী, দিনাজপুর ও নোয়াখালী সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুপুর 12টায় সাধারণ শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। শিগগিরই দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক ও একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করে। নোয়াখালীতে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। সকালে পরিষদের উদ্যোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে।
ফেনীর ফতেপুর রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজ চলমান থাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট কোনোভাবেই কমছে না। ফলে সীতাকুণ্ড থেকে কুমিল্লার জগন্নাথ দিঘি পর্যন্ত দীর্ঘ 50 কিলোমিটার এলাকায় যানজট তীব্র আকার ধারণ করছে। এতে ভোগান্তিতে পড়েছে অসুস্থ রোগীসহ যাত্রী ও পরিবহন শ্রমিকরা। এছাড়া সন্ধ্যা ও রাতে মহাসড়কের সীতাকুণ্ড সহ বিভিন্ন স্থানে ছিনতাইকারীদের হাতে সর্বস্ব হারাচ্ছেন বলে অভিযোগ ট্রাক ও কাভার্ড ভ্যান চালকদের। ফেনী প্রতিনিধি মাইনুল রাসেলের পাঠানো প্রতিবেদন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন চলাচল করছে হাজার হাজার বাস, কাভার্ড ভ্যান ও পণ্যবাহী ট্রাক। আর ফেনীর ফতেপুর রেল ওভারপাসের নির্মাণ কাজ চলমান থাকায় প্রতিনিয়ত যানজট তীব্র হয়ে উঠছে। এই অংশে প্রতিনিয়ত রেল চলাচল এবং টানা কদিনের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে পুরো 1 কিলোমিটার রাস্তা। পাশাপাশি 4 লেনের গাড়িগুলো চলছে 1 লেনে। তবে যাত্রী ও চালকদের অভিযোগ, বিকল্প সড়ক না রেখেই ওভারপাস নির্মাণেই যানজটের কারণ। আর সন্ধ্যার পর মহাসড়কের বিভিন্ন স্থানে আটকে থাকা গাড়িগুলোতে ছিনতাইকারীরা ওত পেতে নিয়ে যাচ্ছে তাদের সর্বস্ব। আমরা এই যানজটে এবং কি মালের এবং কি আমাদের জানের যে নিরাপত্তাটা, ওইটাতে আমরা দুর্ভোগ, রাত হলে আমরা আতঙ্কিত থাকি। গাড়ির মাল পর্যন্ত কেটে নিচ্ছে, প্রশাসনের রাইতে আমরা কোনো সহযোগিতা সহযোগিতা পাচ্ছি না। এদিকে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের 9টি টিম 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। পাশাপাশি 999 সহ পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে যে কোনো সমস্যার কথা পুলিশকে জানানোর অনুরোধ জানান এই কর্মকর্তা। আমরা রাত্রে বিশেষ কিছু টিম ব্যবস্থা রেখে সারা রাত আমরা নিরাপত্তার কাজটি করে যাচ্ছি এবং আশা করছি যে এটি যানজট যতক্ষণ আছে বা এটি যত ধীরগতিতে যতক্ষণ চলাচল করবে, স্বাভাবিক গতি না আসা পর্যন্ত আমরা আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাকে একই অবস্থায় রাখব। বর্তমানে গাড়ির চাপ সামলাতে ঢাকা থেকে চট্টগ্রামমুখী বাসগুলো বিকল্প সড়ক হিসেবে কুমিল্লা লাকসাম দিয়ে চলাচল করছে। পাশাপাশি বিপরীতগামী গাড়িগুলো আগের নিয়মে চলছে বলে জানায় পুলিশ। মাইনুল রাসেল, এসিটিভি, ফেনী। এদিকে ফেনীর রেলওয়ে ওভারপাস নির্মাণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদের আগে ওভারপাস নির্মাণ শেষ হওয়ার কথা জানান তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর মেঘনা গোমতী সেতু নির্মাণ কাজ নির্ধারিত সময়ের 6 মাস আগেই ডিসেম্বরের মধ্যে শেষ হবে। বিআরটিতেও ডাকা হচ্ছে, মন্ত্রণালয়ে ডাকা হচ্ছে, তাদের সাথে আমরা কথাবার্তা বলছি, আমরা চেষ্টা করছি, চেষ্টার কোনো কমতি নেই। এই যে এখন পরিবহন যে রাস্তায় চলবে সেই রাস্তা হচ্ছে সিটি কর্পোরেশনের অথবা গণপূর্তের। এখন রাস্তার ব্যবস্থাপনা, পরিবহনের ব্যবস্থাপনা, সাফারিংস কমাতে যেটুকু উদ্যোগ প্রয়োজন সেটার একটু ঘাটতি আছে। গেল 2 সপ্তাহে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভয়াবহ যানজটের কারণে ইমেজ সংকটে পড়েছে বাংলাদেশ তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই দাবি করেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান। এ সময় তিনি বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটে ব্যবসায়ীরা শিপমেন্টের মালামাল ফেরত এনে বিমানে পাঠাতে বাধ্য হয়। তবে সেখানেও অব্যবস্থাপনার কমতি নেই বলে অভিযোগ করেন তিনি। এছাড়া মহাসড়কে ওভারপাস নির্মাণের আগে বাইপাস সড়ক নির্মাণের গুরুত্ব ছিল বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যে আপনার ওভারপাসটা করতেছে, এটা করার আগে দরকার ছিল একটা বাইপাস করে নেওয়া। রোজার মাস, কমিউনিটি গুডস অনেক বাইরে থেকে ইম্পোর্টে আসতেছে। ঠিক এই সময় এইরকমভাবে করাটা কোনোভাবেই আমি মনে করি না যে উচিত হয়েছে। আমি সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যতটা ম্যানেজমেন্ট ভালোভাবে করা যায় সবাই মিলে একত্রে সেইভাবে করেন। মা, এই একটি মাত্র শব্দ শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতায় এতটাই মোড়ানো যে কোনো উপমাতেই তৃপ্তি আসে না। বিশ্বজুড়েই মাকে শ্রদ্ধা জানাতে উন্মুখ হয়ে থাকে সন্তানরা। আর বাংলাদেশে গত 15 বছর ধরে মা দিবসে মায়েদের শ্রদ্ধা জানাতে ব্যতিক্রম আয়োজন করে আসছে আজাদ প্রোডাক্টস। সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার এই নেপথ্য কারিগরদের মাঝ থেকে এবারও 50 জনকে দেয়া হলো রত্নগর্ভা মা পুরস্কার। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা।
মা, এই ছোট্ট শব্দটাই সম্ভবত জীবনে সবচাইতে বেশিবার উচ্চারণ করে মানুষ। মা একটি প্রাণকে আদর, ভালোবাসা, শিক্ষা, শাসন দিয়ে মানুষ করে তোলেন, কিন্তু বিনিময়ে আশা করেন না কোনো প্রতিদান বা স্বীকৃতি। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে রোববার ঢাকা ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ ক্যাটাগরিতে 25 ও বিশেষ ক্যাটাগরিতে 25 জন রত্নগর্ভা মাকে পুরস্কার তুলে দেয় আজাদ প্রোডাক্টস। বাচ্চাদের জন্য আদর যত্ন করেছে, আর ভালো লাগিছে আমাদের। আর এর অন্য মারাও যদি এরকম সবাই মারা বাচ্চাদের এরকম করে। অনেক কষ্ট করেছি জীবনে, অনেক কিছু ত্যাগ করেছি এই ছেলে মেয়েদের জন্য। কোনোদিন একটা ভালো কিছু খাইনি, পড়িনি। ওদের কিভাবে ওদের লেখাপড়া হবে, কিভাবে ওরা মানুষের মতো মানুষ হবে। আমার সন্তানরা আসলেই যেমন শিক্ষিত হয়েছে তেমনি সৎ, আমি সৎ নাগরিক হিসেবে তাদেরকে তৈরি করতে পেরেছি। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা জানান তাদের বড় হয়ে ওঠার পেছনে তাদের মায়েদের অবদানের কথা। বাংলাদেশে আজকে অনেক জাতীয় পদকের চেয়েও আজ রত্নগর্ভা মা একটি আলোচিত সম্মানিত পদক। মা যে কত বড় জিনিস, গোটা পৃথিবীটার যদি আরেকটি নাম হয় সেই নাম মা। প্রতিষ্ঠিত মা রুবানা হক বলেন, একজন মা সংসারে যাবতীয় ঝড় সামলান, কিন্তু ন্যূনতম স্বীকৃতি তারা পান না। মা তো আসলে ঝড় সামলায় সংসারে। যতজন আপনারা সামনে বসে আছেন প্রত্যেকে ঝড় সামলেছেন, এবং আমরা সবাই সামলাই। আপনারা ছিলেন বলে আমরা বড় হয়েছি, আমরা আছি বলে আমাদের বাচ্চারা আছে। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বলেন, একজন জন্মদাত্রীর মা হয়ে ওঠা যেমন সমাজের উপর নির্ভর করে, আবার একজন মাই পারেন সমাজকে পরিবর্তন করতে। যেদিন সন্তান জন্মাবে সেদিন থেকে সন্তানের জন্য তার ভেতর যে উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠা তার মৃত্যু পর্যন্ত তিনি ত্রাতা। দুঃখের সময় তার নাম ধরে ডাকলে শক্তি আসে। অনুষ্ঠানে বলা হয়, সত্য ও সুন্দরের প্রতীক হিসেবে সকল মায়েদের যোগ্য সম্মান নিশ্চিত করতে হবে ঘর থেকেই। ফারজানা শোভা, এসএ টিভি, ঢাকা। রমজানে নিত্যপণ্য সহনীয় পর্যায়ে লাভ করার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে সচিবালয় নিজ দপ্তরের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, চিনি এবং পেঁয়াজ ছাড়া সব পণ্যের দাম স্বাভাবিক আছে। পেঁয়াজের দাম যেভাবে বেড়েছিল তার চেয়ে অনেক সহনীয় পর্যায়ে আছে। তিনি আরও বলেন, চাহিদার তুলনায় উৎপাদন অনেক কম, তাই পেঁয়াজ ভারত থেকে আমদানি করতে হয়। এ কারণে বেশি দেরি হলে অনেক সময় পেঁয়াজ পচে যাওয়ার কারণে দাম একটু বাড়তি হয়। আর চিনির দাম বিশ্ববাজারে $400 থেকে $300, তাই চিনির দাম বাড়ার কোনো কারণ নেই। পেঁয়াজ ইন্ডিয়াতে যে কয়েকশো ট্র্যাক পরে আসতে পারে না, এটা একটা পচনশীল একটা পণ্য। এটা ওইভাবে থাকলে তো পচে যাবে। ব্যবসায়ীরা তো ব্যবসা করে লাভের জন্য, আর সেই লাভই যদি না করে লোকসান দেওয়ার জন্য ব্যবসা করবে। এই জন্য এর সাথে সহনীয় পর্যায়ে আমাদেরকে যেতে হবে, এটা হলো আমার বক্তব্য। আসছে বাজেটে রোহিঙ্গাদের জন্য বিশেষ বরাদ্দ ও সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলে সংকট বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা বলছেন, রোহিঙ্গাদের নিয়ে বাজেটের পরিকল্পনা না নিয়ে প্রত্যাবাসনের দিকেই নজর দিতে হবে সরকারকে। এজন্য রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। দুপুরে চট্টগ্রামের সিপিডি ও টিআইবি আয়োজিত নাগরিক সংলাপে তারা এসব কথা বলেন। সোহাগ বিশ্বাসের প্রতিবেদন। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 10 লাখ রোহিঙ্গা শরণার্থীদের সংকট মোকাবেলায় আগামী বাজেট নিয়ে এই নাগরিক সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআইবি। প্রতিদিন 300 জন করে রোহিঙ্গা নাগরিককে ফিরিয়ে নেয়ার প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে 7 থেকে 10 বছর। আর এই দীর্ঘ সময়টাই এদের পেছনে প্রতি বছর ব্যয় হবে $4.5 মিলিয়ন মার্কিন, যার যোগান দিতে হিমশিম খাবে বাংলাদেশ। বিভিন্ন দেশ আমাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে, আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে, কিন্তু একটা সময় পরে কিন্তু তারা এতটা আগ্রহ দেখাবে না। তো তখন কিন্তু এটা পুরো দায়িত্বটা আমাদের ঘাড়ে এসে পড়বে। বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতে বাজেটে বিশেষ বরাদ্দ না দিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দিকেই মনোযোগ দেওয়া উচিত। এখানে একটা রাজনৈতিক বিষয় এখানে কাজ করছে। প্রতিদিন 3 বেলা শেখানো হচ্ছে যে তোমরা যাবে না। এই মানুষগুলিকে অবশ্যই ফেরত পাঠাতে হবে। এই মানুষগুলিকে
আমাদের দেশে রাখার কোনো সুযোগ নেই। মোট বিদেশি বন্ধুরা যে টাকাটা দিচ্ছে তার 48% যাচ্ছে তাদের প্রশাসনিক খাতে। রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছে কত যাচ্ছে সেটি সরকারের পক্ষ থেকে সেটি দেখবে কে? যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তার মানে এই নয় যে তারা মুসলিম বলে এখানে থেকে যাবে। রোহিঙ্গা সংকট নিয়ে বিভিন্ন দাতাগোষ্ঠীর মনোভাব ও সরকারের সীমাবদ্ধতা তুলে ধরেন এই অর্থনীতিবিদ। তাদের একটা বড় মতামত হলো, তারা মুখে না বললেও তারা ধরে নিয়েছে মানুষগুলো এখানে থাকবে, তারা যাচ্ছে না। সেহেতু তাদের মতামত হলো যত তাড়াতাড়ি তোমরা এদের শিক্ষা দীক্ষা দিয়ে দক্ষতা বৃদ্ধি করে অন্তর্ভুক্ত করে নিবে তত ভালো। কিন্তু বাজেটের আগেই নাগরিকদের এই ভাবনা সরকারের নীতি নির্ধারণী মহলে পৌঁছে দেওয়ার কথা জানান আয়োজকরা। সোহাগ বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। এই ছিল সন্ধ্যা এসএটিভি সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv তে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।